দেখো, জিকসন সিংয়ের ডিল ইস্টবেঙ্গলে কমপ্লিট হওয়ার পর কেরালা ব্লাস্টার্স তারা বলতেই পারে তোমার হলো শুরু, আমার হলো সারা। কারণ লাস্ট সিজনে আর এই সিজনে এত পরিমাণে ফ্যান ফেভারিট প্লেয়াররা কেরালা থেকে কলকাতার দুই প্রধানে যোগ দিল যে তাদের ফ্যানরাও রীতিমতো ক্ষুব্ধ। তারা সরাসরি ম্যানেজমেন্টের এগেনস্টে প্রশ্ন তুলছে যে লং টার্মে তোমাদের কোনো প্ল্যানিং নেই। যে সমস্ত প্লেয়াররা আগামী দিনে টিমের ফিউচার হতে পারতো, যারা কোথাও ট্রফির দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারতো, তাদেরকে তোমরা একের পর এক ছেড়ে দিয়েছো। বিদেশি প্লেয়ার চলো আসবে যাবে, কিন্তু যে ইন্ডিয়ান প্লেয়াররা লং টার্মে অ্যাসেট হতে পারতো, সেখানে সাহাল আব্দুল সামাদ, প্রভু সুকন সিং গিল, জিকসন সিং অ্যান্ড লটস মোর প্লেয়ার্স, হয়তো তারা কেউ অন্য ক্লাবে জয়েন করেছে, কিন্তু বেশিরভাগটা রিসেন্ট টাইমে তারা ইস্টবেঙ্গল মোহনবাগানের পথে চলে যাচ্ছে। এবং লিস্ট যে এখানে শেষ এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না। অর্থাৎ কেরালা ব্লাস্টার্সের রক্তক্ষয় অবধারিতভাবে চলছে, চলতে থাকবে, এবং সেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল তারা লাভের গুড়টা সব থেকে বেশি খাবে। এটা নিয়ে কেরালা ব্লাস্টার্সের ফ্যান বেস তারা রীতিমতো রেগে রয়েছে। যদিও তাতে আমাদের কিছু আসে যায় না, যে দুটো ডিল এই মুহূর্তে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে কনফার্মড হয়ে গেছে। মেগা ডিল হয়েছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে জিকসনের ডিলটা। অবভিয়াসলি ইন ডিটেলসে কথা বলবো এবং মাঝখানে কী ধরনের ঘটনা ঘটেছে সব কিছু হিন্ট দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা অবশ্যই বলতে হবে জিকসনের ডিলটা। দেখো, রেকর্ড ট্রান্সফার ফি হয়েছে এবং কন্টিনিউয়াসলি যখন থেকে জিকসন ডিসকাশন শুরু করেছি লাস্ট নিয়ার অ্যাবাউট 1 উইক ধরে, একটা বিষয় আমার কমন ছিল যে কেরালা ব্লাস্টার্সের যে ট্রান্সফার ফি হবে, দ্যাটস গোয়িং টু বি হিউজ। কেরালা এত ইজিলি কম ট্রান্সফার ফিতে জিকসনকে ছাড়বে না। যে ক্লাব নিক কোনো অসুবিধা নেই, কিন্তু ট্রান্সফার ফিটা হবে হিউজ। কোনো ওদের আলাদা রকম কাউকে প্রেফারেন্স দেওয়ার নেই যে এই ক্লাব ওই ক্লাব সেই ক্লাব, ডাজন্ট ম্যাটার, দে ওয়ান্ট মানি। এবং কেন, তার দুটো রিজন। এক, জিকসন একদম লাস্ট সিজনে রয়েছে এবং সে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইছে না। জিকসন চাইছে নতুন কোনো ক্লাবে গিয়ে তার পরবর্তী জার্নি শুরু করতে এবং এমন একটা ক্লাবে যেতে যেখানে গেলে সে ট্রফি জিততে পারবে। কারণ বহুদিন হয়ে গেল, যতই ইমোশন জড়িয়ে থাকুক, যতই ফ্যানেদের ভালোবাসা জড়িয়ে থাকুক, একটা প্লেয়ার কিন্তু জীবনে চায় ট্রফি দিতে। সবাই হ্যারিকেন হতে চায় না। তো সেই জায়গাতে জিকসন সিং কিন্তু ভীষণভাবে চাইছিল যে এমন কোথাও গিয়ে এবার অন্তত সময় এসেছে নিজের কেরিয়ারকে নিয়ে যাওয়ার, যেখানে গিয়েও ট্রফি জিততে পারবে। এবং কেরালার ক্ষেত্রে সেকেন্ড রিজন কী ছিল না, জিকসনের জন্য বেশ কিছু ভালো অফার রিচ করতে শুরু করছিল। সেটা শুধু এখন না, সেই মার্চ এপ্রিল মাস সময় থেকে প্রথম মোহনবাগান, তারপর ইস্টবেঙ্গল এবং তারপরে মুম্বাই সিটি এফসি একে একে সবাই গিয়ে জিকসনের কাছে লাইন দেয় যে তোমাকে ভাই সই করাতে চাই, আমার টিমে তোমার ডিমান্ড রয়েছে পজিশনের ক্ষেত্রে। এটা হয়ে যায় কেরালা ব্লাস্টার্সের কাছে প্লাস পয়েন্ট। এবার আসছে সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে কেরালা পুরো ওপেন করে দেয় ব্যাপারটাকে। কেরালা ওপেন করে দেওয়ার পর ইস্টবেঙ্গল প্রথম থেকে বলেছিলাম যে ফ্রন্ট রানার ছিল, ফ্রন্ট রানার হিসেবেই কিন্তু রেসটাকে কমপ্লিট করেছে। কিন্তু এই যে রেকর্ড একটা ডিল পৌঁছে গেল 3.2 crores বা হয়তো তার থেকে কম বেশি একটা অ্যামাউন্ট, সেটা ট্যাক্স মিলিয়ে, সেই টাকা দিয়ে ইস্টবেঙ্গল কিন্তু জিকসনকে কেরালা থেকে নিয়ে আসছে। এই অ্যামাউন্টটা পৌঁছে গেল, তার সবথেকে বড় রিজন হচ্ছে যে কেরালা ওরা দেখছিল কত বিড আসছে, সেই বিডের যে ওয়ার, সেই ওয়ারটা কিন্তু ওরা পুরো ওপেন করে দিয়েছিল। কোনো রকম ইন্টারফারেন্স ওরা করেনি। ওরা দেখছিল কোথায় গিয়ে হাইয়েস্ট রিচ করে। এবং এই যে একটা ট্রান্সফার ফিয়ের ক্ষেত্রে ওয়ার শুরু হলো, একটা বিডিং ওয়ার শুরু হলো, সেই ওয়ারটাতে ইস্টবেঙ্গল জিতলো। নতুন করে একটা এন্ট্রি হয়েছিল, তোমরা জানো কোথা থেকে সেই এন্ট্রি হয়েছিল, কারা সেই এন্ট্রি নিয়েছিল, তার হিন্ট অবশ্যই তোমরা বিভিন্নভাবে পেয়েছো। এবং সেখানে সেই ক্লাবের ইন্টারেস্ট ছিল যে একজন প্লেয়ারকে সোয়াপ করে তার সাথে কিছু ট্রান্সফার ফি দিয়ে সেই ডিলটাকে ক্র্যাক করা যায় কি না। বাট ফাইনালি ইস্টবেঙ্গল এমন একটা জায়গাতে ট্রান্সফার ফির অ্যামাউন্টটাকে রিচ করায় যেটা ইন্ডিয়ান ফুটবলের রেকর্ড। এর আগে ছিল অনিরুদ্ধ থাপার ক্ষেত্রে, মোহনবাগান চেন্নাই থেকে 3 কোটি টাকার মতো ট্রান্সফার ফি দিয়ে থাপাকে নিয়ে এসেছিল, কিন্তু এই সিজনে জিকসনের ক্ষেত্রে সেই রেকর্ড কিন্তু ভেঙে গেল। এবার নেক্সট থিং হচ্ছে যে জিকসনকে নিয়ে আসার পর ইস্টবেঙ্গলের মোটামুটি কত খরচা হলো, এটা তো অনেকে জানার ইচ্ছা রয়েছে। যেটা খেলনামের থেকে রিপোর্ট আসছে যে জিকসনের পেছনে কিন্তু 11 কোটির মতো খরচা হচ্ছে। 4 বছরের একটা ডিল হচ্ছে, 3 বছরের ডিরেক্ট কন্ট্রাক্ট, 1 বছরের একটা অপশনাল কন্ট্রাক্ট থাকছে, এবং সেখানে ও প্রায় 2.5 কোটি প্লাস যা বোনাস রয়েছে সব মিলিয়ে একটা রিসিভ করতে যাচ্ছে এই প্রতি সিজনে। অর্থাৎ সেখানে 4 বছরে 10 কোটি প্লাস বাকি যা বোনাস প্লাস রয়েছে সব মিলিয়ে 11 কোটি টাকা শুধু জিকসনই রিসিভ করবে। এবং এই 3.2 কোটি টাকা আপাতত ট্রান্সফার ফি, তার সাথে ট্যাক্সেস রয়েছে, মানে মোটামুটি ধরে রাখো প্রায় 4 বছরে জিকসনের জন্য ইস্টবেঙ্গল 15 কোটি খরচা করতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিকসনের ডিলটা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে ভীষণভাবে একটা স্পেশাল ডিল, এবং তার থেকে যে এক্সপেকটেশন থাকবে সেটাও কিন্তু আকাশ ছোঁয়া। পজিশনটা ভীষণভাবে ভাইটাল, যে পজিশনটা ইস্টবেঙ্গলকে ডিফেন্সিভলি ভীষণভাবে স্ট্রং করবে, মোবিলিটি দেবে। মাঝমাঠে তো একটা মোবিলিটি অবভিয়াসলি দেবে, কিন্তু ওর রোলটা অনেক বেশি হবে ডিফেন্ডারদের সামনে যে একদম প্রপার ব্লকার, সেই ব্লকারের রোলটাকে প্লে করা।
এই জায়গাতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা আশায় বুক নিশ্চিতভাবে বাঁধবে। ইস্টবেঙ্গল একদম লাস্ট সিগনেচারের মুখে দাঁড়িয়ে রয়েছে, 6 নম্বর বিদেশি সিগনেচার। সেটা কমপ্লিট হয়ে গেলেই আমরা পুরো স্কোয়াডটাকে নিয়ে ইন ডিটেলসে ইন ডেপথে ডিসকাস করতে পারবো, কত ভালো হলো, কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে এবং এখান থেকে ফ্যানরা কী কী এক্সপেক্ট করতে পারে। দেখো, যা টিম আপাতত হয়ে গেছে, সিক্সথ ফরেনার কী হবে, কত হাই প্রোফাইল আসছে, কোন লিগে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, কত ভালো প্লেয়ার ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে কিনা, এসব নিয়ে অনেক জল্পনা জারি রয়েছে, কোনোটার মধ্যে ঢুকতে চায় না। তবে এতটুকু বলতে পারি, কালকেও যা বলেছিলাম যে কার্লোস কোয়াদ্রাত তিনি নিজের পছন্দ মতো এবং টিমের প্রয়োজন মতো সিগনেচার কিন্তু তিনি করাতে যাচ্ছেন, এবং সেই সিগনেচার কমপ্লিট হওয়ার পর মোটামুটি টিমের আপাতত যে অবস্থা হয়ে রয়েছে সেটা কিন্তু আগামী দিনে টপ 3 কন্টেন্ডার হিসাবে ইস্টবেঙ্গল দেখা দিতে চলেছে। সো ওভারঅল ইস্টবেঙ্গলের এই সিগনেচার শুধু না, এই সিজনে যত সিগনেচার হয়েছে, কোথাও ইস্টবেঙ্গলের যে আবারও ইন্ডিয়ান ফুটবলের মেন স্ট্রিম লাইনে কামব্যাক করার যে একটা আলাদা রকম ইন্টেনশন, সেটা কিন্তু শুরু থেকে দেখা গেছিলো, এখনও অবধি দেখা যাচ্ছে। বাকিটা এবার প্লেয়ারদেরকে প্রুভ করতে হবে যে তাদের ওপর ম্যানেজমেন্ট, কোচ যে আস্থাটা রেখেছে সেটাকে তাদের এবার পে ব্যাক করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এবার সময় এসেছে ইস্টবেঙ্গল সমর্থকদের অনেক বেশি বেশি করে মাঠে গিয়ে সমর্থন দিতে হবে, অনেক বেশি করে স্টেডিয়ামকে ভর্তি রাখতে হবে। যে অ্যাভারেজটা ছিল ওই 18-19 হাজারের মতো, সেটাকে অন্ততপক্ষে 25-30 হাজারের ওপরে তুলে নিয়ে যেতে হবে। তখনই কিন্তু প্লেয়াররা আরও ভালো খেলার, আরও বেশি করে টিমের জন্য, অনেক বেশি করে টিমের সাকসেসের জন্য খেলার মতো একটা উত্তেজনা পেয়ে যাবে। বাকিটা সময় কথা বলবে। সেকেন্ড যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ার অবশ্যই কিন্তু গ্রেগ স্টুয়ার্ট, আমাদের অনেকের অন্যতম পছন্দের একজন ফুটবলার। 2.5টা সিজন ইন্ডিয়ান ফুটবলে কাটিয়েছে এবং সেই 2.5টা সিজন ইন্ডিয়ান ফুটবলে কাটিয়ে দেওয়ার পর স্কটিশ ফুটবলে আবারও ফিরে গেছিল। তো সেই প্লেয়ার কিন্তু ইন্ডিয়াতে ফিরছে, তার আভাস পাওয়া যাচ্ছিল। এই মুহূর্তে তার সিগনেচার, অল ডকুমেন্টেশন কমপ্লিট হয়েছে, শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষা। এবং কেন গ্র্যান্ড কামব্যাক, তার সবথেকে বড় রিজন হচ্ছে যে যখন ডিসেম্বর মাসে ওই ম্যাচটা, যেটা ছিল মুম্বাই মোহনবাগান ম্যাচ, সেই ম্যাচে লাল কার্ড দেখে বিভিন্ন রকম অফেন্স হয়েছিল এবং তারপর তার আকার ইঙ্গিত অনেক রকম বিতর্ক তৈরি করেছিল। তারপর কিন্তু এফএফের তরফ থেকে তাকে একটা 3 ম্যাচের সাসপেনশন ধরানো হয়েছিল। সেই 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচ সাসপেনশন সে মুম্বাইয়ের হয়ে অলরেডি করে গেছে, ডিসেম্বর মাসেই 2টো ম্যাচ তাকে সাসপেন্ড হয়ে থাকতে হয়েছে। এবং স্কটিশ প্রিমিয়ারশিপে ফিরে গিয়ে তাকে প্রথম ম্যাচটা একদম জানুয়ারির শেষের দিকে তাকে কিন্তু সাসপেন্ড হয়ে থাকতে হয়েছে। এই ইনসিডেন্ট হওয়ার সময় গ্রেগ স্টুয়ার্ট পরিষ্কারভাবে ইন্টারভিউতে জানিয়েছিল, আমি ইন্ডিয়াতে আর ফিরছি না। কিন্তু পরিস্থিতি এমনই গিয়ে দাঁড়ালো, স্কটিশ ফুটবলে তার যেভাবে গেম টাইম ডাউন হয়েছে এবং তার থেকে বেটার অফার যখন মোহনবাগান তার কাছে নিয়ে গেছে, কোথাও তাকে মাল্টিপল অপশনস হিসাবে ইউজ করার জন্য হোসে মলিনার কোচিংয়ে, সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ফেরাতে পারেনি এবং ফাইনালি তার একটা গ্র্যান্ড কামব্যাক ইন্ডিয়ান ফুটবলে হচ্ছে। ইন্ডিয়ান ফুটবল তাকে ভীষণভাবে ফেভারিটের জায়গাতে তুলে নিয়ে গেছিলো 2.5টা সিজনে, কারণ 66টা ম্যাচ খেলেছিল প্লেয়ারটা 2টো ক্লাবের হয়ে এবং সেখানে 55টা গোল কন্ট্রিবিউশন, 27টা গোল, 28টা অ্যাসিস্ট, এরকম একটা কমপ্লিট ফুটবলারকে আবারও ইন্ডিয়ান ফুটবলে ফিরতে দেখা, এটা ভীষণভাবে একটা বড় পাওনা। কিন্তু হ্যাঁ, এই ডিলটার ক্ষেত্রে বেশ কিছু প্রশ্নচিহ্ন বারবার করে থেকে যাচ্ছে। অনেকে সেই প্রশ্ন তুলছে, সেটাকে নেগলেক্ট করার মতো বা ডিনাই করার মতো স্পর্ধা অন্তত আমার নেই। কারণ 1 নম্বর, তার ফিটনেস ইস্যু বা তার যে মেডিকেল ইস্যুস রয়েছে সেটা নিয়ে অনেকে কথা বলছে। বাট আমি এখানে বলতে চাই যে আমাদের একজন প্লেয়ারের কথা মনে করতে হবে, সেবাস্তিয়ান হ্যালার। যে সেবাস্তিয়ান হ্যালার নিজের প্রায় কেরিয়ারটাকে শেষ করতেই বসেছিল, তার দোষে না, তার হেলথের জন্য, এবং তার টেস্টিকুলার ক্যান্সার ধরা পড়ে। সেখান থেকে সে ফিরে আসে এবং ফিরে এসে আবারও সে মেন স্ট্রিম ফুটবলে নিজেকে তুলে ধরে, বরুসিয়ার হয়ে আবারও মাঠে নামে, আবারও গোল করে। তো এই ধরনের বড় থেকে শুরু করে ছোট ইনজুরি বা সার্জারি বহু প্লেয়ারের ক্ষেত্রে হয়। আমার মনে হয় যে যারা বেটার রয়েছেন ওই প্রফেশনে, তারা এটাকে বেটার জাজ করতে পারবেন যে তার যে রিসেন্ট মোটামুটি 2-3 মাস আগে একটা সার্জারি হয়েছে, সেই সার্জারিটা তার গোটা সিজনে এফেক্ট ফেলবে কি না। আমার মনে হয় যে সেই মেডিকেল যা কিছু রিপোর্টস রয়েছে সবটা দেখেই মোহনবাগান এই ডিলটাকে কমপ্লিট করেছে। সেকেন্ড, একটা অনেকের এখানে অবজেকশনস রয়েছে যে কেন আবারও একজন এই ধরনের অ্যাটাকিং ফুটবলার, এখানে তো একজন সেন্ট্রাল মিডফিল্ডার বা একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে আসা যেত, অবভিয়াসলি যেত, নিশ্চিতভাবে যেত। এবং আমি কোথাও পার্সোনালি এক্সপেক্ট করেছিলাম যে একজন সেন্ট্রাল মিডফিল্ডার উইথ ডিফেন্সিভ অ্যাবিলিটিস সে হয়তো আসবে, কিন্তু এলো না কেন? তার হয়তো সবথেকে বড় রিজন হচ্ছে যে হোসে মলিনা তিনি ভীষণভাবে চেয়েছেন তার মিডফিল্ড জোনটাকে পুরো ইন্ডিয়ান মিডফিল্ডার দিয়ে ভর্তি রাখতে। এবং পেত্রাতস আর গ্রেগ স্টুয়ার্ট, তাদের মধ্যে যে ভার্সেটাইলিটি রয়েছে, তারা নিচে যতটা নেমে এসে বল হোল্ড করতে পারে, এটাকে তিনি ইউটিলাইজ করতে চান।
এই সিদ্ধান্ত থেকে মানে এই ভাবনা চিন্তা থেকেই হয়তো তিনি ফাইনালি ডিসিশন নিয়েছেন যে না, আমি যা কিছু ইনভেস্ট করব সেটা অনেক বেশি অ্যাটাকিং ফুটবলারদের ওপর করব। মিডফিল্ডের যে জায়গাটা রয়েছে আমি ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর ভরসা রাখবো, কারণ তাদের মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, সেই ক্যাপাবিলিটিস রয়েছে যে তারা মোহনবাগানের মতো টিমটাকে মাঝমাঠে নেতৃত্ব দিতে পারে। এখানে অনেকে ব্যালেন্সের কথা বলছে, আমি এখানে ব্যালেন্সের কথা বলবো না, কারণ শুধুমাত্র একজন বিদেশি মিডফিল্ডার এসে গেলেই ব্যালেন্সটা ক্রিয়েট হয়ে যেত, এটা অনেক সময় ঠিক না। কারণ সেই বিদেশি প্লেয়ারটাকে এসেও পারফরমেন্সও করতে হবে। বিদেশি প্লেয়ার মানেই সে খুব ভালো, আর আমাদের দেশের ইন্ডিয়ান প্লেয়ার মানেই তার দ্বারা কিছু হবে না, তাকে শুরু থেকেই ভরসাটা হারিয়ে ফেলতে হবে তার উপরে, এটা একদমই ঠিক না। এখানে পুরোটা কোচের সিদ্ধান্ত। তিনি প্রথম সিজনটা যেভাবে বিল্ড আপ করতে চেয়েছেন, যেভাবে দেখতে চেয়েছেন, সেভাবে ম্যানেজমেন্ট তাকে টিম তুলে দিয়েছে। পুরো সিজনটা কমপ্লিট হবে, পারফরমেন্স ওয়াইজ যখন জাজমেন্ট হবে তখন বুঝতে পারা যাবে যে এই যে ডিসিশনটা এটা ঠিক গেল না ভুল গেল। তো আমার মনে হয় যে ব্যালেন্স ওয়াইজ মোহনবাগানের ক্ষেত্রে খুব একটা প্রবলেম নেই। বাট হ্যাঁ, যারা এখানে বলছে যে এই পরিবর্তে যদি একজন পারফেক্ট সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার আসতো ভালো হতো, সেই জায়গাটাও ডিনাই করার মতো আমি আবারও বলছি স্পর্ধা আমার নেই। কারণ তারা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে একদম 100% ঠিক বলছে, কিন্তু বাকিটা ডিপেন্ড করবে যে কোচ কীভাবে ফরমেশন সাজাচ্ছেন, কীভাবে তিনি পুরো প্লেয়ারদের যে রোটেশন সিস্টেমটা রয়েছে সেটাকে জারি রাখছেন, এবং কীভাবে মোহনবাগান উইনিং যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে ঢুকতে পারছে। থার্ড একটা কনসার্ন রয়েছে এই প্লেয়ারকে নিয়ে, সেটা হচ্ছে তার এজ, এবং সেই এজে দাঁড়িয়ে তার অ্যাটাকিং ফুটবল বা তার যে ডেলিভারি, সেটা আমার মনে হয় যে এই জায়গাটা একটা বিতর্কের জায়গা। অনেকের মনে হতে পারে যে আন্ডার 30 কোনো প্লেয়ার সিগনেচার হলে হয়তো ভালো হতো, অ্যাটাকিং অপশনসে যদি বাঁচতে হতো তাহলে হুগো বুমো তাকে রেখে দেওয়া যেতে পারতো। মনে হয় হুগো বুমোর সাথে ম্যানেজমেন্টেরও যে সম্পর্ক রয়েছে সেটাও তলানিতে নেমে গেছিলো, সেটাকে নিয়ে আলোচনা করে লাভ নেই, সে নতুন ক্লাবে চলে গেছে। কোনো আন্ডার 30 প্লেয়ার হলে হয়তো ভালো হতো, আরও ইয়াং ফ্রেশ প্লেয়ার হিসেবে আমরা তাকে দেখতাম। কিন্তু এটাও ঠিক কথা যে ইন্ডিয়ান সুপার লিগে যদি লাস্ট 10 ইয়ার্সের হিস্ট্রি দেখা হয়, তাহলে যে সমস্ত সাকসেসফুল অ্যাটাকারদের নিয়ে আমরা কথা বলি, দে আর অল 34+। সেখানে কোরো রয়েছে, মিকু রয়েছে, ওকবেজে রয়েছে, মার্সেলিনহো রয়েছে, রয় কৃষ্ণা রয়েছে, লটস অফ নেমস কিন্তু রয়েছে। আমার মনে হয় না যে এইজটা একটা ফ্যাক্টর। যদি প্লেয়ারের মধ্যে কোয়ালিটি থাকে, খেলা থাকে, যে পারফরমেন্স আমরা আড়াইটা সিজন ধরে গ্রেগ স্টুয়ার্টের পা থেকে দেখেছি সেটা যদি থাকে, তাহলে এখানে ওরই হওয়ার কোনো জায়গা নেই। 4 জন ফরওয়ার্ড হয়ে গেল বা এত অ্যাটাকার হয়ে গেল, সেটা কতটা টিমের জন্য ভালো হলো, কতটা অ্যাটাকিং মোবিলিটি টিমকে গিফট করলো, সময় কথা বলবে। বাকিটা অবশ্যই তোমাদের যা যা ওপিনিয়ন্স এখনও বাকি রয়েছে দিতে থাকো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।